নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আবারও আমি টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা 50 পেডাগজি কোয়েশ্চেন্স নিয়ে এলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো এই ভিডিওটা শুরু করার আগে আজকের ভিডিওটা হলো 10 নম্বর ভিডিও। এর পূর্বে আমি 9টি ভিডিও আপলোড করেছি। আশা করি এই কোয়েশ্চেনগুলো আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন কিংবা পূর্বের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই একবার দেখে নেবেন। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে শিখন প্রতিবন্ধী শিশুদের বৈশিষ্ট্য হলো। শিখন প্রতিবন্ধী শিশুদের বৈশিষ্ট্য হলো, 1 নম্বর অপশন দিয়েছে আবেগ প্রবণতা, 2 নম্বর প্রাক্ষোভিক পরিবর্তনশীলতা, 3 নাম্বার দিয়েছে অতি সক্রিয় আচরণ। তো দেখুন এখানে আবেগ প্রবণতা, প্রাক্ষোভিক পরিবর্তনশীলতা, অতি সক্রিয় আচরণ এগুলো কিন্তু শিখন প্রতিবন্ধী শিশুদের বৈশিষ্ট্য, ঠিক আছে। তো এখানে অপশন যেটা আমরা চুজ করব সেটা হবে সবকটি, ঠিক আছে। অপশন ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষা দেওয়া যেতে পারে। তো শ্রবণ প্রতিবন্ধী যারা কানে শুনতে পায় না, তাদের ক্ষেত্রে আমরা কী ধরনের পন্থা অবলম্বন করব যাতে করে তাদেরও শিক্ষা দেওয়া যেতে পারে। তাদের ক্ষেত্রে আমরা কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ ইউজের মাধ্যমে কিন্তু আমরা তাদের শিক্ষা দিতে পারি, ঠিক আছে। তারপর 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষণের ক্ষেত্রে সামাজিক পরিবেশকে সুস্থ রাখতে হলে প্রয়োজন, অর্থাৎ শিক্ষণের ক্ষেত্রে সামাজিক পরিবেশকে সুস্থ রাখতে হলে কি প্রয়োজন, সেটা হলো বিদ্যালয় পরিবেশ সুস্থ রাখা। বিদ্যালয় পরিবেশকে যদি আমরা সুস্থ রাখতে পারি তবেই কিন্তু আমরা সেটা শিক্ষণের ক্ষেত্রে অনেকটা ফলপ্রসূ হবে, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনের এগেনস্টে বিদ্যালয় পরিবেশ সুস্থ রাখা হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে দৃষ্টি প্রতিবন্ধীদের আচরণগত বৈশিষ্ট্য হলো, অর্থাৎ যারা চোখে দেখতে পায় না তাদের আচরণগত বৈশিষ্ট্য কী কী রয়েছে একবারে দেখে নিই। দূরের জিনিস স্পষ্ট দেখে না, রাতে কম দেখে, টিভি খুব কাছে থেকে দেখে। তো দৃষ্টি প্রতিবন্ধী দ্বারা যাদের দৃষ্টিগত সমস্যা রয়েছে তারা দূরের জিনিস কিন্তু স্পষ্ট দেখতে পায় না, রাতে কম করে দেখে এবং টিভি খুব কাছ থেকে দেখে। তো এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের অপশন যেটা হবে সেটা হবে ডি নম্বর অপশন সবকটি, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে আংশিক দৃষ্টিহীন প্রতিবন্ধীদের শিক্ষাদান কৌশল হলো। অর্থাৎ এখানে দেখুন বলেছে আংশিক দৃষ্টিহীন, অর্থাৎ যারা চোখে দেখতে পায়, পুরোদমে নয় অল্প হলেও দেখতে পায়। তো সেক্ষেত্রে প্রতিবন্ধীদের শিক্ষাদান কৌশল কি আমরা অবলম্বন করব, সেটা হলো সাদা বোর্ডের উপর কালো কালির ব্যবহার করে লেখা। অর্থাৎ সাদা বোর্ডের উপর কালো কালির ব্যবহার করে লিখলে পরেই তবেই কিন্তু তাদের শিক্ষাদান ফলপ্রসূ হবে। তো এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের কারেক্ট আনসার হবে সাদা বোর্ডের উপর কালো কালির ব্যবহার করে লেখা, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোনো ছাত্র দৃষ্টি প্রতিবন্ধী হলে শিক্ষকের কর্তব্য হলো তাকে, অর্থাৎ কোনো ছাত্র যদি দৃষ্টি প্রতিবন্ধী হয় আপনার একজন শিক্ষক হিসেবে তার প্রতি আপনার কি কর্তব্য রয়েছে সেই কর্তব্যটা লেখার জন্য বলছে। তো সেক্ষেত্রে আমাদের যে কর্তব্যটা পালন করতে হবে সেটা হলো বিদ্যালয়ের বিভিন্ন কাজে উৎসাহিত করা। অর্থাৎ সে যদি দৃষ্টি প্রতিবন্ধী হয় তাকে বিদ্যালয়ের যে সমস্ত কাজকর্ম রয়েছে, আনুষঙ্গিক কাজকর্ম রয়েছে, সেগুলো সেই কাজে কিংবা ক্লাসগত যে কাজগুলো রয়েছে, পড়াশোনা রিলেটেড যে কাজগুলো রয়েছে সেই কাজে তাকে উৎসাহিত করার মাধ্যমে তাকে সাহায্য করা যেতে পারে, ঠিক আছে। তারপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে যে শিক্ষার্থী মৃদু মাত্রার শ্রবণ প্রতিবন্ধী তাদের শিক্ষক শ্রেণীকক্ষে কী করবেন। তো দেখুন যে শিক্ষার্থী কানে তো শুনতে পায় তবে সেটা পুরোদমে নয়, অল্প হলেও সেটা শুনতে পায়। তো এমন ধরনের শিক্ষার্থীদের ক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে আপনাকে কি করতে হবে, আপনাকে যেটা করতে হবে সেটা হলো প্রথম বেঞ্চে বসাবেন। প্রথম বেঞ্চে বসালে পরে তার কাছে সেই আপনি যে মেসেজটা বা যে বার্তাটা আপনি ক্লাসে প্রোভাইড করতে যাচ্ছেন সেটা কিন্তু তার কাছে গ্রহণযোগ্য হবে, ঠিক আছে। প্রথম বেঞ্চে বসানোই হবে শ্রেয়। তারপর 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মধ্যম মাত্রার শ্রবণ প্রতিবন্ধকতা হলো। তো মধ্যম মাত্রায় শ্রবণ প্রতিবন্ধকতা হলো, তো সেটা হলো 56 ডেসিবেল থেকে 70 ডেসিবেলের মধ্যে প্রতিবন্ধকতা থাকে। তারপর 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিখন যদি যথাযথ হয় তবে একজন শিক্ষার্থীকে অভিযোজন করতে হবে। শিখন যদি যথাযথ হয় তবে একজন শিক্ষার্থীকে অভিযোজন করতে হবে কিসের মাধ্যমে, বিদ্যালয় পরিবেশের সাথে নাকি বিদ্যালয় বহির্ভূত পরিবেশের সাথে। তো এটা কিন্তু দেখুন শিখন যদি যথাযথ হয় তবে একজন শিক্ষার্থীকে অভিযোজন করতে হবে বিদ্যালয় পরিবেশের সাথে এবং বিদ্যালয় বহির্ভূত পরিবেশের সাথে, দুটো ক্ষেত্রেই কিন্তু তাকে কি করতে হবে, অভিযোজন করতে হবে। তো অপশন সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের কারেক্ট আনসার। তারপর 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শ্রেণীকক্ষে শিক্ষক মানসিক প্রতিবন্ধী শিশুদের, শ্রেণীকক্ষে একজন শিক্ষক মানসিক প্রতিবন্ধী শিশুদের সঙ্গে কীরকম আচরণ করবেন, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারেন, ঠিক আছে। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে তাদের কিন্তু শিক্ষা প্রদান করতে পারেন। তারপর আমরা মুভ করছি
এই 11 নম্বর কোয়েশ্চেনের দিকে যেখানে বলা হয়েছে প্রতিবন্ধী শিশুদের জন্য ব্যবহৃত শিক্ষণ পদ্ধতি। প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে যে সকল শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয় তাদের মধ্যে কোন পদ্ধতিগুলো রয়েছে আমরা একবার দেখে নিই। এ নাম্বার অপশনে দিয়েছে বক্তৃতা পদ্ধতি, বি নাম্বারে দিয়েছে প্রতিবেদন পদ্ধতি এবং সি নাম্বার দিয়েছে মাল্টিমিডিয়া ব্যবহার। তো প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে এই যে 3টা পদ্ধতি দিয়েছে এগুলোর সবগুলোই হবে কারেক্ট আনসার। তো ঠিক আছে, বক্তৃতা পদ্ধতি, প্রতিবেদন পদ্ধতি এবং মাল্টিমিডিয়া ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা প্রতিবন্ধী শিশুদের শিক্ষা প্রদান করতে পারি। তারপর 12 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে ব্রেইল পদ্ধতিতে শিক্ষণ কাদের ক্ষেত্রে প্রযোজ্য। তো ব্রেইল পদ্ধতিতে শিক্ষণ আমরা জানি সবাই যারা আমরা প্রিপারেশন নিচ্ছি অন্ধ শিশুদের ক্ষেত্রে বা অন্ধ শিক্ষার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে ব্রেইল পদ্ধতিটা ইউজ করা হয়ে থাকে। এবার আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেনের দিকে যেখানে বলা হয়েছে ভারতের অন্ধদের জন্য যিনি প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি হলেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। আপকামিং টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য অবশ্যই সেটা মাথায় রেখে দেবেন। ভারতের অন্ধদের জন্য যিনি প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি হলেন হেলেন কেলার। হেলেন কেলার যিনি ছিলেন তিনি কিন্তু ভারতে প্রথম অন্ধদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তারপর 14 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে শিশুর পিতা মাতা বিভিন্ন খেলনা ও বস্তু সামগ্রী বাজিয়ে শব্দ শোনাবেন ও জিজ্ঞাসা করবেন সেটি কিসের শব্দ এবং শব্দটি শিশুর থেকে কত দূরে রয়েছে। এই ধরনের শিক্ষা প্রয়োজনীয়। তো এই ধরনের শিক্ষা প্রয়োজনীয় কোন ক্ষেত্রে, এটা আমরা কিন্তু সহজেই বলতে পারি, সেটা হলো দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য। তারপর 15 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে শিক্ষকের শ্রেণীকক্ষের ব্যবহার হবে, অর্থাৎ শ্রেণীকক্ষে যারা শিক্ষকরা যারা যেরকম ব্যবহার করবেন কীরকম দু প্রকারে ব্যবহার করবেন, শিশুর প্রতি সমান ব্যবহার করবেন, দু প্রকারের শিশুর প্রতি সমান ব্যবহার করবেন। ঠিক আছে, দু প্রকার বলতে এখানে দেখুন বিশেষ প্রতিবন্ধী যারা রয়েছে, স্পেশাল চাইল্ড যারা রয়েছে তাদের ক্ষেত্রে এবং নর্মাল চাইল্ড যারা রয়েছে তাদের ক্ষেত্রে দু প্রকারের শিশুর ক্ষেত্রে কিন্তু সমান ব্যবহার তিনি করবেন। তারপর 16 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষক ছাত্র দূরত্ব সর্বাধিক। শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষক ছাত্র দূরত্ব কত দূরত্ব সর্বাধিক, সেটা হলো 6 ফুট। 6 ফুটের মধ্যে আপনাকে থেকে কি করতে হবে, শিক্ষা প্রোভাইড করতে হবে। তারপর 17 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে শিক্ষক সাধারণ শিক্ষার্থীদের সাথে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের দানকালে খেয়াল রাখবেন। কি খেয়াল রাখবেন আমরা অপশনগুলো একবার দেখে নিই। দৃষ্টিহীন শিক্ষার্থীরা স্বাভাবিক শিশুদের প্রতি বেশি নির্ভরশীল না হয়ে পড়ে, দৃষ্টিহীন শিক্ষার্থীদের স্বাভাবিক শিশুরা বিরক্ত না করে, দৃষ্টিহীন শিশু শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি গড়ে উঠে স্বাভাবিক শিক্ষার্থীদের। তো এই ধরনের শিক্ষাদানের মাধ্যমে কিন্তু শিক্ষা প্রদান করতে হবে কাদের প্রতি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি। ঠিক আছে, তো অপশন আমাদের চুজ করতে হবে সবকটি এখানে কারেক্ট আনসার। তারপর আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেনের দিকে যেখানে বলা হয়েছে একটি শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী সহ শ্রেণীকক্ষে নতুন শব্দ ব্যবহার করার সময় শিক্ষক। তো একটি শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী সহ শ্রেণীকক্ষে নতুন শব্দ ব্যবহার করার সময় শিক্ষক কী করবেন, মুখে বলার পাশাপাশি বোর্ডে লিখবেন। ঠিক আছে, শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী সহ শ্রেণীকক্ষে নতুন শব্দ ব্যবহার করার সময় মুখে বলার পাশাপাশি কি করবেন, তিনি বোর্ডে লিখে দেবেন। যারা শ্রবণ প্রতিবন্ধী তিনি তো মুখে বলবেনই, তার পাশাপাশি কি করবেন, বোর্ডে লিখে দেবেন। যদি সেটা শ্রবণের মাধ্যমে যদিও কোনো কারণে কোনো কনফ্লিকশন থেকে থাকে বা কনফ্লিকশন ক্রিয়েট হয়, সেটা কিন্তু বোর্ডে লেখনের ফলস্বরূপ সেটা কিন্তু তাদের কাছে কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। সেই কারণে মুখে বলার পাশাপাশি তিনি বোর্ডেও লিখে দেখাবেন। তো এই কোয়েশ্চেনের এগেনস্টে এটা হবে আমাদের কোয়েশ্চেন রাইট আনসার। তারপর 19 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি যেখানে বলা হয়েছে মাল্টি সেন্সরি অ্যাপ্রোচ ব্যবহৃত হয়। তো মাল্টি সেন্সরি অ্যাপ্রোচ যেটা ব্যবহৃত হয় সেটা কিন্তু কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটা হয় শিখন প্রতিবন্ধকতার ক্ষেত্রে। অর্থাৎ শিখন প্রতিবন্ধকতা যে সমস্ত শিশুদের ক্ষেত্রে বা শিক্ষার্থীদের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে মাল্টি সেন্সরি অ্যাপ্রোচটা ব্যবহার করা হয়ে থাকে। তারপর খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোয়েশ্চেনটা, অবশ্যই সেটা আপনারা মাথায় রাখবেন। তারপর আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেনের দিকে যেখানে বলা হয়েছে কি বলা হয়েছে শিক্ষকের ভূমিকা লিখন প্রতিবন্ধকতার ক্ষেত্রে। অর্থাৎ শিক্ষকের ভূমিকা, একজন ছাত্র কিংবা ছাত্রীর মধ্যে যদি লিখন প্রতিবন্ধকতা থাকে সেক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি সেটা লেখার জন্য বলছে। তো নির্দিষ্ট সময়ে অন্তর মূল্যায়নের ব্যবস্থা করা, নির্দিষ্ট সময়ে অন্তর সেটা কি ঠিকভাবে লিখেছে কিনা ওই ছাত্র ছাত্রী, সেটা কিন্তু মূল্যায়নের মাধ্যমে আপনাকে দেখে নিতে হবে। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেনের দিকে যেখানে বলা হচ্ছে লিপ রিডিং পদ্ধতি ব্যবহৃত হয়। তো লিপ রিডিং পদ্ধতি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, শ্রবণ প্রতিবন্ধীদের ক্ষেত্রে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং একটা ইউনিক কোয়েশ্চেন আসার অনেকটা পসিবিলিটি রয়েছে, অবশ্যই সেটা মনে রাখবেন। লিপ রিডিং পদ্ধতি ব্যবহৃত হয় শ্রবণ প্রতিবন্ধীদের ক্ষেত্রে। তারপর 22 নম্বর কোয়েশ্চেন অতি সামান্য মাত্রার শ্রবণ প্রতিবন্ধকতা হলো অতি সামান্য মাত্রায় যেটা শোনা যায় সেটা কত ডেসিবেলের মধ্যে হলে সেটা অতি সামান্য মাত্রায় শোনা যায়, সেটা
26 ডেসিবেল থেকে 40 ডেসিবেলের মধ্যে হলে অতি সামান্য মাত্রার শ্রবণ বলা হয় তাকে সেটাকে। 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে মৃদু মাত্রার মানসিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুরা, মৃদু মাত্রার মানসিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুরা কি যোগ্য শিক্ষাদানের যোগ্য? অর্থাৎ মৃদু মাত্রায় মানসিক প্রতিবন্ধকতা যাদের রয়েছে, যে সমস্ত শিশুদের, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, শিক্ষকরা তাদেরকে শিক্ষাদান করতে পারি। তারপর আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে উপকরণটি অন্ধদের শিখনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। কোন উপকরণের কথা বলছে, সেটা হলো টেপ রেকর্ডার। টেপ রেকর্ডারটা কিন্তু অন্ধ যারা শিশু রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তারপর 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ব্রেইল পদ্ধতিতে যে ইন্দ্রিয়ের ভূমিকা রয়েছে, আমরা সবাই জানি যেটা ব্রেইল পদ্ধতি যেটা কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অন্ধ শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং ভূমিকা রয়েছে সেটা কি, অন্ধ শিশুরা যারা রয়েছে তারা কি এক্ষেত্রে ভূমিকা কী হবে, এক্ষেত্রে তারা হলো স্পর্শ করে সেটাকে বোধগম্য করা। ঠিক আছে, এবার 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে অন্ধ শিশুদের জন্য কর্মকেন্দ্রীয়তার উপর গুরুত্ব দিয়েছে। অন্ধ শিশুদের জন্য কর্মকেন্দ্রীয়তার উপর গুরুত্ব দিয়েছে কে, ব্রেইল। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে একজন শিশুর ঠোঁট নাড়ানো দেখলে অনেক কিছু শিখতে পারে সেই শিশুটি। তো একজন শিশুর ঠোঁট নাড়ানো দেখলে অনেক কিছু শিখতে পারে সেই শিশুটি কি, সেই শিশুটি হলো কানে অনেক কম শুনে। ঠিক আছে, তো যে ক্ষেত্রে আমরা ক্লাসে গেলে আমরা দেখতে পাই যে সমস্ত শিশুরা কি ঠোঁট নাড়াতে পারে, বা একজন শিশুর ঠোঁট নাড়ানো দেখলে অনেক কিছু শিখতে পারে সেই শিশুটি কি, কানে অনেক কম শুনে। তো যারা কানে কম শুনে তারা কিন্তু ঠোঁট নাড়ানো দেখলে অনেক কিছু তাদের কাছে বোধগম্য হয়ে যায়। 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ব্রেইল পদ্ধতিতে লেখার জন্য যে কলমের মতো বস্তুটি ব্যবহার করা হয় সেটির নাম কি? তো ব্রেইল পদ্ধতি লেখার জন্য কলমের মতো যে বস্তুটি ব্যবহার করা হয় সেটার নাম হলো টাইলাস। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসার অনেকটা পসিবিলিটি রয়েছে, অবশ্যই সেটা মনে রাখবেন। টাইলাস, ব্রেইল পদ্ধতি লেখার জন্য যে কলমের মতো যে বস্তুটি ব্যবহার করে সেটার নাম হলো টাইলাস। ওকে, এবার আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে একজন অন্ধকে বিজ্ঞানের পরীক্ষা দেখানোর সময় শিক্ষক হিসাবে আপনি কি করবেন? তো দেখুন, একজন অন্ধকে বিজ্ঞানের পরীক্ষা দেখানোর সময় শিক্ষক যন্ত্রপাতি তার হাতে দিয়ে তার অনুভূতির মাধ্যমে ধারণা দেবে। তো যন্ত্রপাতি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তার হাতে দিতে হবে, এবং দিয়ে তার অনুভূতির মাধ্যমে সে কি কতটুকু বুঝতে পেরেছে সেই ধারণাটা আপনাকে ক্যাচ করতে হবে। এবার 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে একজন শিশু যে কানে কম শুনে তার ক্ষেত্রে যে শিক্ষা সহায়ক প্রদীপন ব্যবহার করা ভালো তা হলো কি? তো একজন শিশু যে কানে কম শুনে তার ক্ষেত্রে যে শিক্ষা প্রদীপন ব্যবহার করা হয় সেটা হলো কম্পিউটার। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 31 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে কোন ধরনের শিশুদের জন্য বিশেষ ধরনের শিক্ষা দেওয়া প্রয়োজন? তো বিশেষ শিক্ষা আমরা জানি যারা অন্ধ রয়েছে, বুবা রয়েছে, বধির রয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু আমরা বিশেষ শিক্ষা ব্যবস্থা প্রোভাইড করে থাকি। তারপর 32 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোনো বুবা শিশুদের কী করতে হবে, কীভাবে শেখানো দরকার? বিশেষভাবে প্রশিক্ষিত শিক্ষকের দ্বারা শেখানো দরকার। অর্থাৎ ওই বিষয়ে যারা কি রয়েছে, নলেজ রয়েছে তাদের দ্বারাই কিন্তু আমরা বিশেষভাবে, বা বুবা শিশু যারা রয়েছে তাদের ক্ষেত্রে আমরা এই ধরনের শিক্ষা প্রোভাইড করতে পারি। কোনো বুবা শিশুদের ক্ষেত্রে বিশেষভাবে প্রশিক্ষিত শিক্ষকদের দ্বারাই কিন্তু শেখানো দরকার। তারপর 33 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে এডুকেশন এক্সেপশনাল চিলড্রেন বইটি যার লেখা তিনি হলেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। আপকামিং টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য আসার অনেকটা পসিবিলিটি রয়েছে। সেটা এডুকেশন এক্সেপশনাল চিলড্রেন বইটি লিখেছেন কির্ক। কে লিখেছেন? কির্ক। তারপর 34 নম্বর কোয়েশ্চেন, দৈহিক প্রতিবন্ধী নয়। তো দৈহিক প্রতিবন্ধী নয় কোনটা? দৈহিক প্রতিবন্ধী যারা ধীরে শিখে। তো যে সমস্ত বাচ্চারা ধীরে শিখবে তাদেরকে আমরা দৈহিক প্রতিবন্ধী বলবো না, কোনো মতেই নয়। দৈহিক প্রতিবন্ধী নয়, যারা ধীরে শিখে তারা কিন্তু দৈহিক প্রতিবন্ধী নয়। তারপর 35 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে যে শিশুটির শিখনে প্রতিবন্ধকতা রয়েছে তার বৈশিষ্ট্য হলো। তো যে শিশুটির শিখনে প্রতিবন্ধকতা রয়েছে তার বৈশিষ্ট্য কী রয়েছে? সেটা হলো অতি ধীরে শিখে। অতি ধীরে শিখা কিন্তু শিখনে প্রতিবন্ধকতা রয়েছে, প্রতিবন্ধকতার একটা বৈশিষ্ট্য। তারপর আমরা মুভ করছি 36 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে দৃষ্টিহীনদের জন্য বুদ্ধি পরিমাপক অপেক্ষা রয়েছে যে ব্যক্তির, তিনি হলেন। দৃষ্টিহীনদের জন্য বুদ্ধি পরিমাপক অপেক্ষা যিনি করেছেন তিনি হলেন বিনে হেম। বিনে হেম নামক একজন ব্যক্তি যিনি কিনা দৃষ্টিহীনদের জন্য বুদ্ধি পরিমাপক অপেক্ষা করেছিলেন। ঠিক আছে, এবার আমরা 37 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে 37 নম্বর কোয়েশ্চেনে ব্রেইল লেখা হয় কয়টি বিন্দু দিয়ে? 8টি বিন্দু দিয়ে কিন্তু ব্রেইল লেখা হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। তারপর 38 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ব্লাইন্ড স্থাপিত হয়েছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ব্লাইন্ড কবে স্থাপিত হয়েছে? 1952 সালে। খুব ইম্পর্টেন্ট, আসার অনেকটা পসিবিলিটি রয়েছে। আমি যে কোয়েশ্চেনগুলোর এগেনস্টে আমার পুট করে দিলাম সেগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ব্লাইন্ড স্থাপিত হয়েছে 1952 সালে। তারপর
আমরা মুভ করছি 39 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে তাকেই দৃষ্টি প্রতিবন্ধী বলা যাবে যার দর্শন ক্ষমতা চোখের লেন্স ব্যবহার করার পর হবে। তো মনে রাখবেন, আমরা দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু তাদেরই বলবো যাদের দর্শন ক্ষমতা চোখের লেন্স ব্যবহার করার পরও কিন্তু 6/60 মিটার থেকে থাকে। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 40 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে চোখের একটি গুরুত্বপূর্ণ রোগ হলো। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসার অনেকটা পসিবিলিটি রয়েছে এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসে। অবশ্যই মনে রাখবেন, চোখের গুরুত্বপূর্ণ যে রোগগুলো রয়েছে ট্রাকুমা, মায়োপিয়া, এগুলো কিসের রোগ? চোখের রোগ। ঠিক আছে, উভয়ই হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 41 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে দৈহিক ক্ষমতার পার্থক্যজনিত ত্রুটি হলো। তো দৈহিক ক্ষমতার পার্থক্যজনিত ত্রুটি কোনগুলো রয়েছে? তুতলামি কি দৈহিক ক্ষমতার পার্থক্যজনিত ত্রুটি? দৃঢ়শিকন নাকি বধিরতা? তো উপরের কোনোটি নয়, কিন্তু এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার হবে তুতলামি, দৃঢ়শিকন, বধিরতা, এগুলো কোনোটাই দৈহিক ক্ষমতার পার্থক্যজনিত ত্রুটি নয়। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 42 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শিখন অক্ষমতার দিক থেকে শিক্ষার্থীদের যত ভাগে ভাগ করা যায় সেই সংখ্যাটি হলো। তো শিখন অক্ষমতার দিক থেকে একটা শিক্ষার্থীকে ভাগ করা যায় কয়টা দিকে? 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, 43 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিখন অক্ষমতা হলো। কোনগুলোকে আমরা শিখন অক্ষমতা বলবো? গঠনগত অক্ষমতা এবং লিখন অক্ষমতা। গঠনগত অক্ষমতা এবং লিখন অক্ষমতা এগুলো হলো শিখন অক্ষমতার মধ্যে পড়ে। ঠিক আছে, 44 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে দৃঢ় শিখন সম্পন্ন শিশুদের জন্য অপারেন্ট কন্ডিশন নীতির উপর ভিত্তি করে রয়েছে। তো মনে রাখবেন, দৃঢ় শিখন সম্পন্ন শিশুদের জন্য অপারেন্ট কন্ডিশন নীতির উপর ভিত্তি করে যেটা রয়েছে সেটা হলো প্রোগ্রাম ভিত্তিক শিখন। প্রোগ্রাম ভিত্তিক শিখনটা অপারেন্ট কন্ডিশন নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 45 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বিকলাঙ্গতার জন্য বর্তমানে বিভিন্ন ভিত্তিতে প্রতিষ্ঠা করার জন্য যে পদ্ধতি রয়েছে সেটি হলো। তো বিকলাঙ্গতার জন্য বর্তমানে বিভিন্ন ভিত্তিতে প্রতিষ্ঠা করার জন্য যে পদ্ধতি রয়েছে সেটি কি? সেটি হলো অকুপেশনাল থেরাপি। কি পদ্ধতি? সেটা হলো অকুপেশনাল থেরাপি। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর 46 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে দৃঢ় শিখন সম্পন্ন শিশুদের চেনা যায়। তো দৃঢ় শিখন সম্পন্ন শিশুদের চেনা যায় কি ক্ষেত্রে? আমরা কাদের দৃঢ় শিখন সম্পন্ন শিশু বলতে পারি? যাদের আইকিউ 85-এর চেয়ে কম। যাদের আইকিউ 85-এর চেয়ে কম রয়েছে তাদের কিন্তু আমরা দৃঢ় শিখন সম্পন্ন শিশু বলে থাকি। তারপর 47 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে যাদের ডাইসলেক্সিয়া আছে তাদের আমরা কি বলবো? তারা হবে জড় বুদ্ধি সম্পন্ন নয়। ঠিক আছে, তারা জড় বুদ্ধি সম্পন্ন নয়। তারপর 48 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ডিসগ্রাফিয়া শিশুদের জন্য কি ওয়ার্ড প্রসেসর ব্যবহার করতে হবে? ডিসগ্রাফিয়া শিশুদের জন্য কি করতে হবে? ওয়ার্ড প্রসেসর ব্যবহার করতে হবে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাও মাথায় রাখবেন। তারপর 49 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ডিসক্যালকুলিয়া এর অসুবিধা হলো। তো আমরা জানি যারা প্রিপারেশন নিচ্ছে অবশ্যই জানার কথা, ডিসক্যালকুলিয়া সেটা হলো গাণিতিক বিদ দুর্বল, অর্থাৎ যাদের গাণিতিক বিদ দুর্বল রয়েছে তাদের জন্য এই অসুবিধাটা দেখা যায়। তারপর 50 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে বুধিন শিশুদের বুদ্ধাঙ্ক যাদের বুধ পুরোপুরি নেই বললেই চলে, এমন শিশুদের বুদ্ধাঙ্ক হলো 20 থেকে 50 এর মধ্যে থাকবে। ঠিক আছে, তো এই ছিল পেডাগজি থেকে 50 কোয়েশ্চেন্স। আশা করি এই 50 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর এই ধরনের ভিডিও যদি আপনারা ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আরও পেতে চান, অবশ্যই ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।